জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে, এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে, এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই? এইভাবে করতে থাকলে তো ভাই বোনের খবরই আছে ভাই। ইলিয়াস ভাই যা শুরু করতেছে কি এগুলা? মাথায় নষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ যাকে বলা হয়ে থাকে, তিনি হলেন সাংবাদিক ইলিয়াস ভাই। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটি প্রতিবেদন নিয়ে সম্প্রতি তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়ে গেছে পুরো দেশে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তিনি আমাদের আইন উপদেষ্টা বর্তমান সময়ে আসিফ নজরুলের কিছু গোপন তথ্য ফাঁস করেছে। আসিফ নজরুলের মুখোশ উন্মোচন করেছে জাতির সামনে, যে আসিফ নজরুল কিভাবে ভারতীয়দের হয়ে কাজ করছে। আসিফ নজরুলের আসল চেহারা সবার সামনে উপস্থাপন করে দিয়েছে এবং আসিফ নজরুল এখন পড়েছে কঠিন বিপদে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এটা কি দেখালো? তিনি বরাবরই চমক নিয়ে আসেন। তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করে। সাংবাদিক ইলিয়াস এমন একজন ব্যক্তি যে তিনি মিথ্যা বানোয়াট কথা বলেন না। তিনি আজ পর্যন্ত যে কথা বলেছে সে কথাই সত্য হয়েছে এবং তথ্য প্রমাণ হাতে নিয়ে এই কথা বলে। এখন আসিফ নজরুলের আইন উপদেষ্টার পদ থাকবে কি থাকবে না সেটা চিন্তার বিষয়। চলুন কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কিভাবে ধুয়ে দিল, কিভাবে তার গোপন তথ্যগুলা উন্মোচন করলো, তার মুখোশ উন্মোচন করলো সবার সামনে, সেটা আমরা দেখে আসি। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনটা দেখব, তারপরে কথা বলবো। জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে, এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। জান আমার বউ কেন রাগ করছে আমার সাথে, এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসেবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে, তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে 18 কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে, সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয়। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে।
দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না, যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা আওয়ামী চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। দেখতে কিছুটা নিষ্পাপ, শ্রুতিমধুর, বাকপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী। আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়। এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরো 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992। 1975-এর 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক। শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে। খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক, তাকে নিয়োগ করা হলো। আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশমন ভারত। সবচাইতে বড় দুশমন কে? ফ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প, কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই।
দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। লেখার শুরুতে সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদির বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে। পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই। শর্ষিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি লেখেন, শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে। দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদির প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাইদি নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সাইদির ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তিনি লিখেছেন, বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর, তসবিহ, ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে, সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সেটা দেখে আসা যাক। একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাইদিকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসেবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নাকি নিজ গ্রামে আসেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা, মিথ্যা। আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা। আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাইদি সম্পর্কে এসব লিখেছিলেন। কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশ বরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে। আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি। বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল। আসিফ নজরুলের কাঁধে দেওয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, কেউ যত্ন নিচ্ছে? সব কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমি হতে চাই, জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো। এখন আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে? এখন দেখে যাও আমাকে। আসতে চাই, জান আমার বুকে কেন রাগ করছে? আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, না তো আমি এখনই আসতাম। আসো, এখন আসবে না। তোমার গাড়ি নাই? না, এগুলো আসো না, আসবে না। এখন বাসার মধ্যে একটু ঠান্ডাই লাগছে আসতে। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজ সেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় জ্বর, চলুন তার আরো প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
সম্প্রতি 21 আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়। অথচ এই আসিফ নজরুলের স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21 আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে। এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক? বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত। আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর, এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবে নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল। অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলে বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সব শেষ, ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ, কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল। অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই। প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন। সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে একটি কমিশন গঠন করার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। জানা যায় আসিফ নজরুলের প্রভাবে আটকে আছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, রিটায়ার্ড, বিডিআর হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। বহুদিন আগে থেকে শুনে আসছি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই পিলখানা হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী সরকার বা ভারতীয়রা জড়িত ছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারে কোনো অগ্রগতি এখনো নাই। গত 4 মাস 4টি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই। কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি দীর্ঘায়িত করছেন।
এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় ৫ তারিখের পর ৩টি জামিন শুনানি হয়েছে। প্রথমটিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পাননি, দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপি নাকি মামলার নথি দেখার সময় পাননি, আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ। এভাবেই হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে। ৫ তারিখের পর এরই মধ্যে ২ জন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে বিডিআরের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে। একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এখনও লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই। এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনও মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে আসিফ নজরুল আর প্রথম আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল। এখনো কয়েক হাজার আলেম জেলখানায় বন্দী, কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনো পর্যন্ত জেলখানায় বন্দী আছেন। ভাবুন তো, তাদের জন্য কি স্বাধীনতা আসেনি? এখন প্রশ্ন হলো, বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে করছেটা কি? ইলিয়াস ভাই এগুলা করতেছে কি ভাই? এইভাবে করতে থাকলে তো ভাই মনে খবরই আছে ভাই। ইলিয়াস ভাই যা শুরু করতেছে কি এগুলা? মাথায় নষ্ট। আমি কথাগুলো বলবো তার আগে জামাত ইসলামের ভাইদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা যে বিএনপিকে কথায় কথায় স্বৈরাচারের তকমা লাগাই দেন, কথায় কথায় বিভিন্ন ধরনের কথা বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ব্যক্তি, আমি জানি সেকেন্ড এরকম ব্যক্তি আসবে না যে ছিল ইন্ডিয়ার জন্য আতঙ্কের, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর, যাকে শেখ হাসিনার কারাগারে শেখ হাসিনা প্ল্যান করে মেরে ফেলছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে নিয়ে প্রথম লেখা লিখছিল মোহাম্মদ নজরুল ইসলাম, মানে আসিফ নজরুল সাহেব। এই আসিফ নজরুল সাহেব এইটা লেখার জন্য তখন কিন্তু দেশদ্রোহী মামলা করছিল কে? বেগম খালেদা জিয়া আসিফ নজরুলের বিরুদ্ধে, আরো কয়েকজন ছিল, বুঝতে পারছেন? আরো কয়েকজন ছিল। কারণ এটা যেটা লিখছিল সম্পূর্ণ মিথ্যা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের মতো একজন হুজুরকে বলছিল কি, আমাদের আসিফ নজরুল সাহেব মাননীয় উপদেষ্টা বলছিল ধর্ম ব্যবসায়ী, সে নাকি পড়ালেখা জানে না। কিন্তু বাংলাদেশের কোনো ব্যক্তি কাবা ঘরে ভিতরে প্রবেশ করতে পারছে কিনা আমি জানি না, কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর কাবা ঘরের ভিতরে প্রবেশ করছে। এই ব্যক্তিটাকেই আমাদের তৎকালীন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম, বর্তমানে আসিফ নজরুল স্যার, এই লোকটাকে নিয়ে লেখালেখি করছিল। এটার প্রতিবাদ বিএনপি করছিল। ভাইরে, আমরা আপনাদেরকে দূরের ভাবি না, কিন্তু আপনারাই আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন জামাত ইসলামে যারা আছেন। এখন ইলিয়াস ভাইয়ের যে ব্যাপারটা বলি, সেটা হচ্ছে ইলিয়াস ভাই যা শুরু করছে ভাই, গত ভিডিও যেটা বানায় ইলিয়াস ভাই, আপনার যে বাংলাদেশকে নিয়ে যে ভয়ঙ্কর পরিকল্পনা করছে এটা নিয়ে, এই ভিডিওটার আগের ভিডিওটা, তখন কিন্তু আসিফ নজরুল স্যার তাৎক্ষণিক প্রতিবাদ করছিল এটার। কিন্তু গতকালকে যে ভিডিওটা করছে, এই ভিডিওটা করার পরে আসিফ নজরুল স্যার কিন্তু প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সুখবর দিছে, পাসপোর্টের ব্যাপারে একটা ভিডিও করছে। কিন্তু ইলিয়াস ভাইয়ের এই ভিডিওর ব্যাপারে কোনো কথা কিন্তু এখনো বলে নাই। ইলিয়াস ভাই যে ভিডিও করছে, যে কথাগুলো বলছে সম্পূর্ণ সত্য। বাংলাদেশে শেখ হাসিনার টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়ার মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রথম আলো কাজ করতেছে, এটা কে না জানে? ডেইলি স্টার কাজ করতেছে, এটা কে না জানে? এইটা কথা বলছে, এটা তো সত্য। কিন্তু আসিফ নজরুল স্যারকে নিয়ে যে অভিযোগগুলো উঠাইছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত আসিফ নজরুল স্যার বলে নাই। আমি ভিডিও করার আগে আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমার চোখে পড়ে নাই যে আসিফ নজরুল স্যার এটা বলছে যে ইলিয়াস ভুল বলতেছে, হ্যান বলতেছে, ত্যান বলতেছে। গত ভিডিওতে প্রতিবাদ করছিল, এই ভিডিওতে কেন করে নাই? চুপ থাকা কি সম্মতির লক্ষণ না? একটু মেলাবেন তো, চুপ থাকা সম্মতির লক্ষণ কিনা? এখন আরো যে মানে ইনভেস্টিগেশন আসবে, বিশেষ করে আপনার ইলিয়াস ভাইয়ের ভয়ঙ্কর ইনভেস্টিগেশন কিন্তু আসবে, বুঝতে পারছেন? ভয়ঙ্কর ইনভেস্টিগেশন আসবে। আমাদের উচিত এখনই এই বিপ্লবকে সফল করার জন্য সবাইকে এখনই সোচ্চার হওয়া। ইলিয়াস ভাই যে কথাগুলো বলতেছে, তারা ভুল প্রমাণ না করতে পারলে আমাদের এটা নিয়ে প্রতিবাদ করার দরকার। কাফি দেখলাম একটা পোস্ট করছে যে আবার হয়তো মাঠে নামতে হইতে পারে। ঠিক আছে, মাঠে নামতে হইতে পারে, কারণ বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করার জন্য ইন্ডিয়া সব ধরনের পরিকল্পনা চালাই যাচ্ছে। কেন? কারণ বিপ্লব যদি সফল হয়ে যায়, ইন্ডিয়া সব থেকে বেশি বিপদে পড়বে, যেটা ইলিয়াস ভাইয়ের ভিডিওতে ইলিয়াস ভাই বলে দিছে। তবে ইলিয়াস ভাই, আপনি আমার গুরু, আপনার পাশে আছি। প্রিয় সাংবাদিক, ইলিয়াস ভাইয়ের ভিডিওটি দেখেছেন, যেখানে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছেন। তো এখানে অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন। এখানে মূলত তিনি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, আসিফ নজরুল প্রথম আলো, ডেইলি স্টার কিংবা রয়ের কাছে তার অনৈতিক
কিছু তথ্য উপাত্ত থাকার কারণে তিনি রয়ের কাছে কিংবা ডেইলি স্টার কিংবা প্রথম আলোর কাছে জিম্মি, এটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তার একটা অনৈতিক অডিও কিংবা কল রেকর্ড তিনি এই ভিডিওতে সংযোজন করেছেন। 1, 2 হচ্ছে তিনি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বহু বছর আগে, বলতে পারেন 30-35 বছর আগে একটা কলাম লিখেছিলেন, যখন তিনি ঘাদানিকের সভাপতি বা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ওই পত্রিকায় কাজ করতেন বা তিনিও ঘাদানিকের সদস্য ছিলেন, ওই সময় তিনি লিখেছেন। তো এখন আসিফ নজরুলের ভূমিকা, তখনকার আসিফ নজরুলের ভূমিকা, এটি নিয়ে অনেকেই আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, সে ব্যাখ্যায়ও আমি আসব। তো উনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসিফ নজরুল আসলে কে, সেটা বোঝানোর চেষ্টা করেছেন দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তার লেখনির মাধ্যমে। উনি শুধু দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে লেখনী এটাই উপস্থাপন করেছেন, কিন্তু তিনি লাগাতার জামাত ইসলামের বিরুদ্ধে বহু লেখা লিখেছেন, 1-2টা লেখেন নাই। আর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বা বিএনপি 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে যে জড়িত ছিল এ ব্যাপারে তিনি টকশোতে কথা বলেছিলেন, সেটা পিনাকিদাও তার একটা ভিডিওতে উপস্থাপন করেছিলেন বা সংযোজন করেছিলেন, ইলিয়াস হুসাইনও তার ভিডিওতে সংযোজন করেছেন। কিন্তু সেই একই মামলায় তিনি আবার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছেন, কারণ বিচার বিভাগ কিন্তু তার মন্ত্রণালয়ের অধীন। এছাড়াও ডক্টর আসিফ নজরুলের দুর্নীতির কিছু ফিরিস্তি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো মোটা দাগে তার বিরুদ্ধে তিনি 3টা পয়েন্ট উল্লেখ করেছেন। আসুন আমরা তার অনৈতিক যে রেকর্ড, কল রেকর্ড বা অনৈতিক ভিডিওর কারণে বা অনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি রয়ের হাতে জিম্মি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো বলবেন যে ইলিয়াস ভাই যে কল রেকর্ডটি এই ভিডিওতে সংযোজন করেছেন এটা তো বানানো যায়, আমি অস্বীকার করছি না যে এটা বানানো যায়। তো বিতর্কের খাতিরে মেনে নিলাম যে এটা বানানো যায় বা ইলিয়াস ভাই বানিয়েছেন। এখন প্রশ্ন হলো, যদি এটা বানানো হবে, যদি সত্যি সত্যি তিনি রয়ের হাতে জিম্মি না হবেন, তাহলে একটা বিষয় খেয়াল করেন, আবার তিনি রয়ের এজেন্ট, এটাও বলেছেন ইলিয়াস ভাই, তিনি রয়ের হাতে জিম্মি কেন, তিনি রয়ের এজেন্ট কেন? এই প্রশ্নের উত্তর এর আগে আমি একবার দিয়েছিলাম। টকশোতে স্বৈরাচার হাসিনা এবং তার দলের বিরুদ্ধে অনেকেই টকশোতে কথা বলেছেন, অন্যতম একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। তো হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট কথা বলেছেন, তাদের অনেককেই জেলে যেতে হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের উপর হামলা হয়েছে, অনেকে দেশে থাকতে পারেন নাই। মানে ওভারঅল যারাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন তাদের বলা যায় প্রায় সবাইকেই কোনো না কোনো ভাবে শেখ হাসিনা নাজেহাল করেছেন। ইদার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, গ্রেফতার করে জেলে পুরেছেন, গুম করেছেন, ক্রসফায়ারে দিয়েছেন, অথবা তাদেরকে দেশে থাকতে দেন নাই। একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল, যার নামে স্বৈরাচার হাসিনা বা তার দল কেউ মামলা করে নাই, কেউ হামলা করে নাই। তিনি আদৌ তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হন নাই। কেন হন নাই? এই কেনর উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার কোনো যোগ সাজস থাকতে পারে, যেটা ইলিয়াস ভাই বলার চেষ্টা করেছেন। আমি 100% বলছি না, 100% বলছি না যে উনি রয়ের এজেন্ট, বাট আপনি দেড় যুগে তার টকশো খুব ভালো লাগতো, খুব ভালো কথা বলতেন, সরকারের বিরুদ্ধে বলতেন, কিন্তু ওনার মতো তো আরো অনেকেই বলেছেন, কিন্তু তারা তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারে গিয়েছেন, দেশে থাকতে পারেন নাই। তিনিই একমাত্র ব্যক্তি যিনি, যার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যার উপরে কোনো হামলা করা হয় নাই, গুম তো হন নাই, ক্রস ফায়ারে তো যান না, এটা দিবালোকের মতো পরিষ্কার। তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি, দেশেই থেকেছিলেন। এটা একটা প্রমাণ। এই যুক্তি আপনি আপনার বিবেকের কাছে ফেলে, আপনার বিবেকের যে কোষ্ঠী পাথর সেখানে ঘষার চেষ্টা করেন যে নায়েব আলী ভাইয়ের এই যুক্তিটা আসলে কতটুকু যৌক্তিক।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কথা বলেছেন এবং আসিফ নজরুল স্যারকে নিয়ে যেই প্রতিবেদন তিনি প্রকাশ করেছেন, তার যেই গোপন তথ্যগুলো ফাঁস করলেন, এ সম্পর্কে আপনাদের কি বলার রয়েছে? আসিফ নজরুলের উচিত এখন প্রকাশ্যে জনগণের সামনে বিষয়গুলো ক্লিয়ার করা, এই বিষয় নিয়ে কথা বলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এগুলার জবাব দিতে হবে আসিফ নজরুলকে। জনগণ জবাব চায়, যেহেতু সে সরকারের দায়িত্বে রয়েছে বর্তমান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত। আসিফ নজরুলকে তো আমি ভালো ভেবেছিলাম, এখন দেখতেছি ভাই যেই লাও সেই কদু। আপনারা জানাবেন আপনাদের মতামত। ভালো মানুষের মুখোশের আড়ালে এরকম একটা মানুষ কুৎসিত, সেটা কখনো কি ভাবা যায়? আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।